হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের ভিডিওতে আজকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আমাদের যে ইউপিএসসি ইউপিএফ এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা একটা, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ল আর সোশ্যাল সিকিউরিটি, এই তিনটে পার্ট রয়েছে। তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে আমরা আজকে যে জিনিসগুলো দেখব সেই জিনিসগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা কি। বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা কি? ইন্ডাস্ট্রিয়াল রিলেশন হচ্ছে সেই সমস্ত জিনিস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন দ্যাট মিনস একটা ইন্ডাস্ট্রির ভিতরে যে রিলেশনটা গড়ে ওঠে সেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। যেমন ঠিক যেরকম একটা বাড়ির ভিতরে একটা রিলেশন তৈরি হয়, সেই রিলেশনটা সেই রিলেশনটা হতে পারে বাড়ির ভিতরে বাড়ির ভাই বোনের সঙ্গে একটা রিলেশন হয়, বাড়ির বাবা মার সঙ্গে ছেলে মেয়ের একটা রিলেশন হয়, বাড়ির বাইরে যদি দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে একটা রিলেশন হয়, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে রিলেশন হয়। তো এই সমস্ত রিলেশন যেরকম বাড়িতে থাকে এবং এই রিলেশনগুলোর মধ্যে যেরকম কনফ্লিক্ট থাকে, তার মধ্যে ভালোবাসা থাকে, সবগুলো যেরকম মিশিয়ে একটা রিলেশন যেরকম এখানে তৈরি হয়, তো ইন্ডাস্ট্রির ভিতরেও ঠিক তেমন একটা রিলেশন তৈরি হয়। তো এই রিলেশনগুলো কিরকম, যেমন এখানে যেরকম একটা রিলেশন থাকে ঠিক সেম রিলেশন আমরা ইন্ডাস্ট্রির ভিতরেও সেরকম একটা রিলেশন দেখতে পাই। তো ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিছু প্রোডাক্ট তৈরি হয়, কিছু প্রোডাক্ট তৈরি হয়। সেই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হতে পারে অথবা সার্ভিস সেক্টরের হতে পারে, ম্যানুফ্যাকচারিং অথবা সার্ভিস সেক্টর বোথ হতে পারে। কিন্তু ম্যানুফ্যাকচারিং এবং ম্যানুফ্যাকচারিং এর জায়গায় প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হওয়ার পরে সেটা মার্কেটে চলে যাবে, সার্ভিসটাও সেখানে হওয়ার পরে সেটা মার্কেটে যাবে। ঠিক আছে? তো তো সেই রকম জায়গাকে আমরা বলি ইন্ডাস্ট্রি। এবং এই ইন্ডাস্ট্রিটা কিসের উদ্দেশ্যে তৈরি হয়? সেই ইন্ডাস্ট্রিটা তৈরি হয় টু আর্ন প্রফিট, তাই তো? সেই জন্য টোটাল ইন্ডাস্ট্রির ভিতরে অনেকগুলো পার্ট থাকে, অনেকগুলো প্রসেস থাকে। একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে গেলে তার ভিতরে অনেকগুলো ইউনিট থাকে, অনেকগুলো মানে পার্ট বলতে পারো বা ইউনিট বলতে পারো। সেই ইউনিটগুলোর মধ্যে এক একটা করে আলাদা আলাদা, প্রত্যেকটা ইউনিটের এক একটা আলাদা জব থাকে, প্রত্যেকটা ইউনিটের এক একটা করে আলাদা হায়ারার্কি সিস্টেম থাকে। তো এই রকম ভাবে যখন একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তখন সেই ইন্ডাস্ট্রির ভিতরে কয়েকটা রিলেশন তৈরি হয়। সেই রিলেশনগুলো কাদের মধ্যে তৈরি হয়? না, সেই রিলেশনগুলো তৈরি হয় সেখানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, ইন্ডাস্ট্রির ভিতরে যারা রয়েছে, ইন্ডাস্ট্রি যারা ম্যানেজিং কমিটিতে রয়েছে। ম্যানেজিং কমিটি দ্যাট মিনস ইন্ডাস্ট্রিতে দেখবে যে কোনো ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জিনিস, যেমন টাটা একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির মালিক একজন রয়েছে। এই বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে তো আর মালিক সেরকম ভাবে একা থাকে না, অনেকে মিলে হয়। ঠিক আছে? তো শেয়ার হোল্ডার তাদেরকে বলে। তো সেরকম একটা ম্যানেজমেন্ট কমিটি আছে। শেয়ার হোল্ডিং এর পরের জায়গা থেকে আমি আসি, ম্যানেজিং কমিটি থাকে যারা ম্যানেজ করে টোটাল জিনিসটাকে, তারপরে থাকে সুপারভাইজার লেভেল থাকে, তারপরে ওয়ার্কার্স থাকে। এবং এই টোটাল জিনিসগুলোকে এদের মধ্যে ওয়ার্কার্স আর ম্যানেজমেন্ট, এই ওয়ার্কার্স আর ম্যানেজমেন্টের মধ্যে রিলেশনটাকে যারা ঠিকঠাক রাখে এবং যারা গভর্ন করে, যারা রুলস তৈরি করে, তাদেরকে আমরা থার্ড পার্টি হিসেবে বলি বা তাদেরকে আমরা গভর্নমেন্ট বলি। ঠিক আছে? কোনো গভর্নমেন্ট বা কোনো স্টেটের কাজই হচ্ছে ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার্সদের মধ্যে যে জায়গাটা রয়েছে, ম্যানেজমেন্টের জন্য রুলস তৈরি করা এবং ওয়ার্কার্সদের জন্য রুলস তৈরি করা। তো এই জায়গাগুলোকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে রাখি। তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে কি হয়? ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে যে অবজেক্টিভ গুলো থাকে, সেই অবজেক্টিভ গুলো কি? সেই অবজেক্টিভ গুলো ফার্স্টেই আসে আমাদের ইকোনমিক অবজেক্টিভ থাকে। যেমন ইকোনমিক অবজেক্টিভ মানে ম্যানেজমেন্টের সঙ্গে ম্যানেজমেন্ট আর ওয়ার্কার্স, ম্যানেজার আর ওয়ার্কার্স, বা বলতে পারো ম্যানেজমেন্ট সঙ্গে ওয়ার্কিং যারা লেবারার্স রয়েছে বা তার সঙ্গে যে ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটা অর্গানাইজেশনে ওয়ার্কার্সদের একটা ইউনিয়ন থাকে বা ম্যানেজমেন্টের জন্য একটা আলাদা ইউনিয়ন থাকে। তো এই সব টোটাল অর্গানাইজেশনগুলোর মধ্যে কি রিলেশন রয়েছে, সেই রিলেশনগুলো ইকোনমিক্যালি কতটা সাউন্ড, সেই ইকোনমিক্যালি দেখতে গেলে আমরা ইকোনমিক্যাল কন্ডিশনগুলোকে আমরা ঠিকঠাক করে রাখতে হবে, তবেই ইমপ্রুভ করতে হবে, তবেই আমার জিনিসটা ঠিকঠাক দাঁড়াবে। তারপর কি? কন্ট্রোল অফ স্টেট। এই যে একটু আগে যেটা বলছিলাম, কন্ট্রোল অফ স্টেট,
স্টেটের কন্ট্রোল, যে জায়গাতে স্টেটের কন্ট্রোল খুব ভালো থাকে সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিও খুব বেশি পরিমাণে ডেভেলপ করে। আমাদের ইন্ডিয়ার ভিতরে যদি আমরা দেখি, মহারাষ্ট্রকে যদি আমরা দেখি, আমরা যদি গুজরাটকে দেখি এবং ওয়েস্ট বেঙ্গলকে দেখি, বা আরো কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোকে আমরা যদি দেখি, তাহলে সেই জায়গায় কি দেখতে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি ঠিক সেরকম ভাবে ততটা ভাবে গড়ে ওঠেনি ব্রিটিশ পরবর্তীকালে বা তার পরবর্তী সময়। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ঠিকঠাক ভাবে এখানে সেই এনভায়রনমেন্ট পায়নি। সেই এনভায়রনমেন্ট অনেক কারণের জন্য পায় না। ব্যাপারটা বলতে গেলে অনেকটা পলিটিক্যালি হয়ে যায়, কিন্তু অনেক কারণের জন্যই সেটা পায় না। সেটা পলিটিক্যাল বিভিন্ন রকমের ঝামেলা হতে পারে। মানে পলিটিক্যাল ঝামেলা বলতে কি, যে পলিটিক্যাল পার্টি রুলিং এ আছে সেই পলিটিক্যাল পার্টি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য কি কি ছাড় রেখেছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য কতটা ভায়াবিলিটি আছে, ট্যাক্সিং সিস্টেম কিরকম রাখা হয়েছে, তাদের জন্য কি জায়গা রাখা হয়েছে। ঠিক যেমন কিছুদিন আগের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা, সেটা হচ্ছে সিঙ্গুরের কারখানা তৈরি। সেটা আমরা খুব ভালো মতন জানি সেখানে হয়নি, এবং না হওয়ার ফলে সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু এখানে না করতে পেরে সেটা গুজরাটে গিয়ে হয়েছে, এবং সেটা সফলভাবে সেখানে রানও করছে। সুতরাং এখানে যে ভ্যাকেন্ট পিরিয়ডটা তৈরি হয়ে গেল, ভ্যাকেন্ট জায়গাটা তৈরি হয়ে গেল, ইন্ডাস্ট্রি মানে তো শুধু একটা এরকম নয় যে শুধু প্রফিট আর্ন করার জন্য একটা লোক আসছে সেই ইন্ডাস্ট্রি তৈরি করছে। সেখানে এমপ্লয়মেন্ট হয়, সেখানে প্রচুর লোকের চাকরি হয়, অ্যান্সিলিয়ারি কিছু বিজনেস তৈরি হয়। অ্যান্সিলিয়ারি বিজনেস মানে পারিপার্শ্বিক ওই ইন্ডাস্ট্রিতে, বড় ইন্ডাস্ট্রিতে লাগবে এমন কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়, যেমন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যায়, একটা হোটেল ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যায়, কিছু কিছু পার্টের মানে অ্যান্সিলিয়ারি পার্টস, ছোট ছোট পার্টস এর ইন্ডাস্ট্রি তৈরি, ছোট ছোট পার্টস এর কারখানা তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো তৈরি হয়ে যায়, তার ফলে অনেক লোক সেখানে চাকরি পায়। এই জন্য ইন্ডাস্ট্রি তৈরি করা দরকার, এবং পলিটিক্যাল ইন্টারভেনশন এর জন্য খুব বেশি করে দরকার হয়। দেখবে সবাই আমাদের নরেন্দ্র মোদীজি বিভিন্ন জায়গায় বাইরের দেশে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? যাতে বাইরের থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারে। যে কোনো স্টেটের স্টেটের যে চিফ মিনিস্টার আছে তারা বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় বাইরে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালদের সঙ্গে কথা বলছে, কিসের জন্য? যাতে তারা এখানে আসে, তারা সেই জায়গায় আসে এবং সেই জায়গাটাকে ডেভেলপ করে, যাতে স্টেটের মানুষ যাতে ঠিকঠাকভাবে একটা লেভেলে গিয়ে চাকরি বাকরি পায়, একটা এমপ্লয়মেন্ট আসে, এবং তার সাথে সাথে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, জিডিপি যাতে আমাদের বাড়ে, সেটা হচ্ছে উদ্দেশ্য। তো সেই জায়গাটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আনার মানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যাতে স্টেট যাতে এই জায়গাটাতে খুব বেশি পরিমাণে ইনিশিয়েটিভ নেয়, তার জন্য কন্ট্রোল করতে হবে, তাকে স্টেটকে কন্ট্রোল করতে হবে, এবং স্টেটকে সেই জায়গাও কন্ট্রোল করতে হবে যে ওয়ার্কার্সরা বারবার স্ট্রাইক করছে, ওয়ার্কার্সরা বারবার লক আউট করছে বিনা কারণে, সেটাও যাতে না হয়, সেই জন্য স্টেটকে ইন্টারভেন করতে হবে তার মধ্যে, যাতে ইন্ডাস্ট্রি ঠিকঠাকভাবে চলতে পারে, অথবা ইন্ডাস্ট্রি যাতে না ডিপ্রাইভ করতে পারে ওয়ার্কার্সদের, সেদিকে দেখতে পাবেন। মানে ম্যানেজমেন্ট যাতে ডিপ্রাইভ না করে ওয়ার্কার্সদের, সে জায়গাটাকেও স্টেটকে দেখতে হবে। তারপর ন্যাশনালাইজেশন অফ ইন্ডাস্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কতগুলো ন্যাশনালাইজ, দ্যাট মিনস আমরা যদি বলি যে ন্যাশনালাইজেশন অফ ব্যাংকিং হয়েছিল এক সময়, ন্যাশনালাইজেশন অফ ব্যাংকিং হয়েছিল। তারপরে কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি দ্যাট মিনস আমরা সেল বলতে পারি, গেল বলতে পারি, ভেল বলতে পারি, এইসব ইন্ডাস্ট্রিগুলো ন্যাশনালাইজড ইন্ডাস্ট্রি। দ্যাট মিনস সরকারের এখানে প্রভুত্বটা বেশি, সরকারের প্রভুত্বটা বেশি মানে সরকারের শেয়ার বেশি থাকে। 50% বেশি যদি শেয়ার থাকে, তাহলে সেখানে সরকারকে কি করতে হয়, সরকারি মানে 51%, অ্যাকচুয়ালি 51% শেয়ার যার কাছে থাকে তাকেই সেই কোম্পানির মোটামুটি সেই ইন্ডাস্ট্রির মালিক বলে ধরে নেওয়া হয়, বা সে পরিচালন ম্যানেজমেন্ট কমিটিতে তারা থাকে। যেমন ওএনজিসিতে গভর্নমেন্টের পার্ট বেশি থাকে, 51%-এর বেশি আছে, সো ওএনজিসিকে আমরা ন্যাশনালাইজড অর্গানাইজেশন বলি। তো এরকম বিভিন্ন রকমের ন্যাশনালাইজড অর্গানাইজেশন রয়েছে। তো সেটাকে ঠিকঠাকভাবে যে জায়গাগুলোকে মনে হচ্ছে সরকারের জন্য আমরা এটাকে নিতে পারি, আমাদের জন্য, আমাদের আওতায় নিলে জিনিসটা ভালো হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ভালো হবে, বা প্রগতি ভালো হবে, বা ডেভেলপমেন্ট ভালো হবে, তাহলে সেই জায়গাটাকে ইন্ডাস্ট্রিটাকে নিতে হবে ঠিকঠাক। পার্টনারশিপ ইন ম্যানেজমেন্ট, ওয়ার্কার্সদের ক্ষেত্রে বলা হচ্ছে এটা, ওয়ার্কার্সদের ম্যানেজমেন্ট, এটা আমাদের ইয়েতেও বলা রয়েছে, কনস্টিটিউশনে বলা রয়েছে যে পার্টনারশিপ ম্যানেজমেন্টের মধ্যে ওয়ার্কার্সদের পার্টনারশিপটা যদি ভালো মতন থাকে, তাহলে আমাদের ম্যানেজমেন্ট ওয়ার্কার্সদের, আমি বলেছিলাম ওয়ার্কার্সদের মোটিভেশন ঠিক থাকে, এবং প্রোডাকশন লেভেলটাও খুব ভালো হাই হয়, এই দুটো জায়গা হয়। এবং ম্যানেজমেন্টের সঙ্গে যে ওয়ার্কার্সদের কনফ্লিক্ট, যেটা নিয়ে আমাদের মেন জিনিস, আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন পড়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, কনফ্লিক্টটাকে যতটা পারো কম করো, কনফ্লিক্ট যাতে না হয়।
ঠিক আছে, ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার্সের মধ্যে কনফ্লিক্ট যাতে না হয়, যাতে গভর্নমেন্ট যে রুলসগুলো বানিয়েছে সেই রুলসগুলো মেনে ঠিকঠাক রুলস মেনে যাতে কাজ হয়, ঠিক সেই জায়গাগুলোকে ঠিকঠাক রাখা। তো এটা করলে পার্টনারশিপ ম্যানেজমেন্টের মধ্যে যদি থাকে পার্টনারশিপ, ওয়ার্কার্সদের পার্টনারশিপ, তাহলে এই কনফ্লিক্টগুলো কম হয়, মোটিভেশন বাড়ে, প্রোডাকশন বেশি হয়। এবার যদি আমি ফিচার্স বলি বা কিছু বলি, তাহলে ম্যানেজমেন্ট রিলেশন উইথ ওয়ার্কার, এই জায়গাটা ঠিক রাখতে হবে। স্কোপ, এগুলো স্কোপ মানে ম্যানেজমেন্টের রিলেশন কার সঙ্গে ঠিক রাখতে হবে, ওয়ার্কার্সদের সঙ্গে ঠিক রাখতে হবে। এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপটাকে খুব ভালো করে মেনটেন করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের যেটা মেন পার্ট সেটা হচ্ছে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশন, যেটা বলছিলাম আমাদের ঘরের মধ্যেও যদি কোনো সময় ঝামেলা হয়, ঝঞ্ঝাট হয়, তাহলে আমাদের নিজেদের মধ্যে জিনিসটাকে ঠিকঠাক করতে, বাবার সঙ্গে ছেলে মেয়ের যদি, বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের যদি সম্পর্ক খারাপ হয়, মানে যদি কোনো রকমের কথা কাটাকাটি হয়, তাহলে বাইরে গিয়ে দুম করে কোনো কিছু করে না বসে নিজেদের মধ্যে সর্ট আউট করে নেওয়াটাই ঠিকঠাক। ঠিক সেরকম বা সেরকম রিলেশন, ঠিক সেরকমই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নেওয়াটাই ভালো, ব্রেকআপ না করে। দ্যাট ইজ দ্য ওয়ে অফ সলিউশন। তো সেই জায়গাটাকে ঠিকঠাক করে মেনটেন করতে হয়। ইন্ডাস্ট্রিয়াল পিস তো অবশ্যই, বাড়িতে যেরকম শান্তি রাখা প্রয়োজন, সেরকম ইন্ডাস্ট্রিতেও শান্তি রাখা অবশ্যই দরকার, না হলে ইন্ডাস্ট্রিয়াল কোনো দিন পলিসি ঠিকঠাক হবে না এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ঠিকঠাক হবে না। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার এইগুলোকে নিয়ে, এইসব জিনিসগুলোকে নিয়ে কতগুলো মডেল তৈরি হয়েছে, সেই মডেলগুলোর মধ্যে দুই একটা নিয়ে আজকে আমি আলোচনা করব, তারপরে বাদ বাকি সবগুলো নিয়ে আলোচনা করব। দুই একটা মডেলের মধ্যে আমাদের জন ডানলপ 1958 এ একটা মানে সিস্টেম তৈরি করেছিলেন, মডেল তৈরি করেছিলেন, ডানলপ সিস্টেম মডেল বলা হয়। সেই ডানলপ সিস্টেম মডেলে কি বলছে যে এখানে দেখো, আমি এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি ঠিক মডেলগুলোতে তাই পাবে। কিরকম? আমি বলেছি যে এখানে কতগুলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা ইন্ডাস্ট্রির ভিতরে কতগুলো পার্ট থাকবে, ইউনিট থাকবে বা একটা হায়ারার্কি থাকবে, সেই হায়ারার্কির মধ্যে এই জিনিসটা থাকবে, এরা থাকবে। ঠিক সেরকম জিনিসগুলো দেখবে এখানেও পাবে। যেমন অ্যাক্টার্স, ইনি বলছেন ফার্স্ট অ্যাক্টার্স কাদের বলছেন, অ্যাক্টার্স বলছে ম্যানেজমেন্টকে, ওয়ার্কার্সকে আর গভর্নমেন্ট বডিজ, তিনটেই বলা হয়ে গেছে। অ্যাক্টার্স কারা কারা, মানে যারা যারা এর ভিতরে অংশগ্রহণ করে। আমরা কোনো ফিল্মে অ্যাক্টার্স কারা কারা বলি, মেন অ্যাক্টার্স কারা, যারা যারা অভিনয় করছে তারা। তো আমার এই টোটাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের মধ্যে যারা অভিনয় করছে দ্যাট মিনস যারা কাজ করছে, তারা কারা কারা, ম্যানেজমেন্ট টিম একটা আছে, ওয়ার্কার্স টিম একটা আছে, আর গভর্নমেন্ট বডি আছে। ওই ওয়ার্কার্স টিমের মধ্যে ইউনিয়ন যদি বলো, তাহলে এদের মধ্যে ইউনিয়ন আছে, ম্যানেজমেন্টের মধ্যেও ইউনিয়ন আছে, কিন্তু এই মেন তিনটে বডি, তিনটে অ্যাক্টার্সের তিন রকমের কাজ। ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ঠিকঠাকভাবে ওয়ার্কার্সের কাছ থেকে ঠিকঠাকভাবে কাজ আদায় করে নেওয়া এবং তাদের প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলোকে সর্ট আউট করা, সেগুলোকে বোঝা। ওয়ার্কার্সদের কি রকম কাজ, ওয়ার্কার্সদের কি কাজ, প্রোডাকশন তো অবশ্যই ঠিকঠাক করে নিজেদের কাজ ঠিকঠাক করে করা এবং নিজেদের হক যেটা আছে তার সেইগুলোকে ম্যানেজমেন্টকে উপস্থাপিত করা। দ্যাট মিনস আমি আমার কাজ করছি, আমাকে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে বলা হচ্ছে, সুতরাং আমি এই 12 ঘন্টা যে কাজ করব, সে 12 ঘন্টা কাজের জন্য আমার যে আমি যতটুকু প্রাপ্য, আমার যে যতটুকু টাকা প্রাপ্য আছে বা যতটুকু ওয়েজেস আমার প্রাপ্য, সেটুকু আমাকে দিতে হবে। এবং যে সাইকোলজিক্যাল এফেক্ট আমার আছে, 12 ঘন্টা শুধু কাজ করাটা তো ব্যাপার নয়, 12 ঘন্টা বা 18 ঘন্টা কাজ করতে গেলে একটা সাইকোলজিক্যাল এফেক্ট আসে, ফ্যামিলি রিলেশনের প্রবলেম হয়, সেই জায়গাগুলো যাতে ম্যানেজমেন্ট ঠিকঠাক করে মেনটেন করে আমাদের সঙ্গে, সেই জায়গাগুলোকে ওয়ার্কার্সরা, সেই জায়গাগুলোকে ইউনিয়নের মাধ্যমে বলতে পারে বা ওয়ার্কার্স নিজেরাও বলতে পারে, নিজেরা বলা, দ্যাট মিনস নিজেরা এক সমবেত হয়ে বলাটাই হচ্ছে একটা ইউনিয়ন। সেইভাবে ম্যানেজমেন্টকে উপস্থাপিত করতে হবে, কারণ একা বললে কোনোদিন ম্যানেজমেন্ট শুনবে না। ঠিক আছে? তো এবার গভর্নমেন্ট বডিজ কি হয়, গভর্নমেন্ট বডিজ কি করে না, গভর্নমেন্ট বডিজ এই দুটো জায়গাকে, এই দুটো কনফ্লিক্ট যেটা হয়ে রয়েছে, ধরো কোনোভাবেই মিটছে না, এও বলছে এও করছে না, কোনোভাবেই মিটছে না, সেই জায়গাটা গিয়ে কি হয়, সেই জায়গাটা গভর্নমেন্ট বডিজ এসে হাত দেয়। বিভিন্ন রকমের আরবিট্রেটর থাকে সেখানে, মধ্যস্থতা যারা করে তারা থাকে সেখানে, বিভিন্ন রকমের অফিসার থাকে, সেগুলো আমরা পরে পড়বো, প্রত্যেকটা অ্যাক্টে পড়বো যে কোন কোন অ্যাক্টে, যেমন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে কারা কারা এইসব কাজগুলো করে, কাদের গভর্নমেন্টের কি কি রুলস আছে, কোন অফিসার কোথায় কি কাজ করে, এগুলো আমরা সেখানে পড়বো। বাট এই তিনটে বডি, এখানে তিনটেকে অ্যাক্টর বলা হচ্ছে। কনটেক্সট মানে হচ্ছে যে কি রকম পরিস্থিতিতে কাজ হচ্ছে। ঠিক আছে? এই কনটেক্সটের মধ্যে টেকনোলজি একটা পার্ট। যেমন টেকনোলজি কেন একটা পার্ট, ডে টু ডে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সেই অ্যাডভান্সমেন্টের সঙ্গে যদি ইন্ডাস্ট্রি ঠিকঠাকভাবে মানিয়ে না নেয় এবং ইন্ডাস্ট্রিয়াল যারা রয়েছে ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার্স, তারা যদি নিজেদেরকে সেই টেকনোলজিক্যাল অ্যাডভান্স না করে টেকনোলজিক্যাল, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু ইন্ডাস্ট্রি কোনোভাবেই চলতে পারে না। সেই জায়গাটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দরকার, টেকনোলজিক্যাল ঠিকঠাকভাবে টেকনোলজিটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা অবশ্যই দরকার।
মার্কেট মানে প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্ট মার্কেটে যাচ্ছে, কিন্তু মার্কেটের ডিমান্ড আছে কি নেই, সাপ্লাই কতটা আছে, ডিমান্ড কতটা আছে, সেই জায়গাটা না দেখে যদি আমি শুধু প্রোডাকশন বাড়িয়েই যাই, দ্যাট ইজ ফেলিয়ার অফ আ ইন্ডাস্ট্রি, ফেলিয়ার অফ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির ফেলিয়ার। এবং ইন্ডাস্ট্রির যখনই ফেলিয়ার হবে তখন ইন্ডাস্ট্রির সঙ্গে ওয়ার্কার্সদের, ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ার্কার্সদের কনফ্লিক্ট লাগবে, কারণ ম্যানেজমেন্ট বিক্রি না হলে, জিনিসপত্র বিক্রি না হলে টাকা পয়সা দিতে পারবে না ওয়ার্কার্সদের, ওয়ার্কার্সদের টাকা পয়সা না দিতে পারলে ওয়ার্কার্সরা বিক্ষোভ করবে, ওয়ার্কার্সদের সঙ্গে রিলেশন খারাপ হবে। দ্যাট ইজ টোটালি রিলেটেড টু মার্কেট। মার্কেট সার্ভে করতে হবে, মার্কেট সার্ভে করার জন্য সেখানে আরেকটা টিম রাখতে হবে, সেই মার্কেটিং টিম রাখতে হবে, সেখানে মার্কেটিং টিমের মধ্যে যে হায়ারার্কি আছে সেখানেও ম্যানেজমেন্টের হায়ারার্কি থাকবে, ম্যানেজমেন্ট ম্যানেজার থাকবে, লোয়ার ম্যানেজার থাকবে, সেখানে ফিল্ড ওয়ার্কার্স থাকবে, তারা যাতে ঠিকঠাক করে কাজ করে সেই জায়গাটাকেও, সেই কনটেক্সটটাকেও ঠিকঠাক করে দেখতে হবে। এবং পলিটিক্যাল, এটা যেটা আগে আমি আলোচনা করে দিয়েছি, পলিটিক্যাল স্টেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। পলিটিক্যাল স্টেবিলিটি কিন্তু থাকাটা খুব জরুরি যে কোনো জায়গায়। আজকে স্ট্রাইক হলো, কিছু ওয়ার্কার্স কাজ করতে যেতে পারলো না, দ্যাট মিনস সেই ইন্ডাস্ট্রির কতটা লস হলো, সারাদিনে কতটা লস হয়, সারাদিনে যে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত লস হয়ে যেতে পারে। সুতরাং পলিটিক্যাল স্টেবিলিটির থেকে বড় কথা হচ্ছে পলিটিক্যাল যে ডিসিশনসগুলো টুয়ার্ডস ইন্ডাস্ট্রি, সেই ডিসিশনগুলো ঠিকঠাক রাখতে হবে। যেমন কিছু কিছু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই সব ইন্ডাস্ট্রিতে সেজ নামক একটা জিনিস আছে, স্পেশাল ইকোনমিক জোন দেওয়া হয় এবং ইন্ডাস্ট্রিকে বলা হয় যে আপনি এই জায়গাটা পুরোটা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, যত বছর এই জায়গাটা কাজ করবেন আপনার কাছ থেকে কম ট্যাক্স নেব, কর্পোরেট ট্যাক্স আপনার কাছ থেকে কম নেব, কিন্তু শর্ত হচ্ছে একটাই যে জায়গাটাকে আপনাকে ডেভেলপ করতে হবে। কোম্পানিরা মেনে নেয়, ইন্ডাস্ট্রিরা মেনে নেয়, কারণ ইন্ডাস্ট্রি জানে যে আমার যদি 10% বা 20% কর্পোরেট ট্যাক্স বেঁচে যায়, তাহলে সারা জীবনের জন্য আমি এই জায়গাটাকে পেয়ে যাচ্ছি, আমি আস্তে আস্তে এই জায়গাটাকে ডেভেলপ করে দেবো। এমনিতেও আমাকে ডেভেলপ করতে হবে, কারণ ওয়ার্কার্সরা থাকবে এখানে, সমস্ত কিছু করতেই হবে। তো সেই রকম বিভিন্ন রকমের যে পলিসিসগুলো আছে, সেই পলিসিসগুলো আনতে হবে ইন্ডাস্ট্রির রিলেশনের ক্ষেত্রে। এবং পলিটিক্যাল ইন্টারফারেন্স ওয়ার্কার্সদের ক্ষেত্রেও আনতে হবে, যে ট্রেড ইউনিয়নগুলো ঠিকঠাকভাবে পলিটিক্যালি খুব যাতে বেশি মাথাচাড়া দিয়ে না ওঠে, অথবা খুব যাতে বেশি ওয়ার্কার্সদের ডিপ্রাইভ না করে, সেরকমভাবে ট্রেড ইউনিয়নসগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে। আইডিওলজিটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে কি রকম আইডিয়া জেনারেশন কিরকম হচ্ছে। আইডিয়া জেনারেশন মানে দেখো, ম্যানেজার এক রকমের কথা বলছে, এরকম বিভিন্ন জায়গায় হয়, ম্যানেজার এক রকমের কথা বলছে যে এরকম ভাবে কাজ করলে কিন্তু এই কাজটা হবে, কিন্তু ওয়ার্কার বা যে ফিল্ড ওয়ার্কার, সে অন্যরকম ভাবে ভাবতে পারে, তার আইডিয়া অন্যরকম ভাবে আসতে পারে, যে না এই কাজটা যদি এরকম ভাবে করি তাহলে প্রোডাকশন ঠিকঠাক ভাবে না হতে পারে, যদি আমি আমার মতো যদি করি তাহলে প্রোডাকশন কিন্তু ঠিক হতে পারে। এই একটা কনফ্লিক্ট, এই জায়গাটাকে নেগোসিয়েশন করতে হবে এবং এই জায়গাটাকে নেগোসিয়েট করতে হবে, তবেই ওয়ার্কার্সদের সঙ্গে ম্যানেজমেন্টের ঠিকঠাক নেগোসিয়েশন আসবে এবং আইডিওলজিক্যাল কনফ্লিক্টটা ঠিকঠাক হবে। আইডিওলজিক্যাল কনফ্লিক্ট অনেক জায়গায় হতে পারে, ওয়ার্কিং কন্ডিশনের উপর হতে পারে, যে ম্যানেজার বলছে যে এই ওয়ার্কিং কন্ডিশন, দিস ইজ বেস্ট ওয়ার্কিং কন্ডিশন, কিন্তু ওয়ার্কার্সরা দেখছে যে না, এটা আমার জন্য বেস্ট ওয়ার্কিং কন্ডিশন নয়। ম্যানেজার বলছে যে তোমাকে এই অনুষ্ঠানের মধ্যে তোমায় কাজ মানে অফিসে আসতে হবে, বা দুর্গাপুজো বা কালী পুজোর সময় তোমাকে অফিসে আসতে হবে বা কিছু করতে হবে। ওয়ার্কার্স বলছে যে না, আইডিওলজিক্যাল ডিফারেন্স আসছে। আইডিওলজিক্যাল ডিফারেন্স কেন আসছে? যদি ম্যানেজার অন্য কোনো কমিউনিটির হয়, তখন সে যদি বলে যে না, অন্য আরেকটা কমিউনিটির মধ্যে যদি তাকে বলে যে ওয়ার্কার্সদের বলে যে না তোমাকে এখানে আসতে হবে, তাহলে সেখানে একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স কাজ করছে। সেই আইডিওলজিক্যাল ডিফারেন্স যাতে কাজ না করে, সেই জন্য সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে। রুলস গভর্নড বাই ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো রুলস গভর্নড বাই ম্যানেজমেন্ট অলসো কি গভর্নমেন্ট, তাই তো? ম্যানেজমেন্টকে রুলস তৈরি করতে হবে। ম্যানেজমেন্ট কিরকম রুলস করতে হবে? রুলস তৈরি করবে যে না, ওয়ার্কার্সরা যাতে ঠিকঠাক ভাবে কাজ করে, ওয়ার্কার্সদের ডিউটি আওয়ার্স কত হবে, ওয়ার্কার্সদের স্যালারি কত হবে, ওয়ার্কার্সদের ওয়েজেস কত হবে, ওয়ার্কার্সরা কি রকম বোনাস পাবে, কি পাবে না পাবে, সমস্ত কিছু রুলস তৈরি করবে ম্যানেজমেন্ট। এবং সেই জিনিসটা ঠিকঠাক ভাবে ম্যানেজমেন্ট করছে কিনা সেটা গভর্নমেন্ট দেখবে, গভর্নমেন্ট ইন্টারভেনশন করবে, উপর থেকে গভর্নমেন্ট দেখবে যে না, এই ঠিকঠাক ভাবে এই রুলসগুলো পালন করছে কিনা, বা যে রুলসগুলো আছে, কোম্পানিজ অ্যাক্ট রয়েছে, অন্য ফ্যাক্টরিজ অ্যাক্ট রয়েছে, লেবার অ্যাক্ট রয়েছে, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট রয়েছে, সমস্ত কিছু রুলসগুলো ঠিকঠাক করে আছে কিনা সেটা দেখবে। তো এই চারটে পার্সপেক্ট ডানলপ সিস্টেম মডেলে আছে। এবং আমরা যদি আরেকটা দেখি, সেটা হচ্ছে IILS মডেল। এই মডেলেও ঠিক এই কনসেপ্টগুলোই অন্যরকম ভাবে নিয়ে আসা হয়েছে। যেমন এখানে পার্টিসের কথা বলা হয়েছে, পার্টিসের মধ্যে কে আছে, স্টেট আছে, ম্যানেজমেন্ট আছে, ওয়ার্কার্স ইউনিয়ন আছে। সেম যেটা ডানলপ স্টেটমেন্টে বলেছিল, ঠিক সেম জিনিস এখানেও বলা হচ্ছে।
এনভায়রনমেন্টের মধ্যে ইকোনমিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল, সমস্ত রকমের এনভায়রনমেন্টকে ঠিকঠাক ভাবে রাখতে হবে। ইকোনমিক্যাল মানে ঠিকঠাক ওয়েজেস দিতে হবে, স্যালারি দিতে হবে। মানে তারপর পলিটিক্যাল, দ্যাট মিনস পলিটিক্যাল স্টেবিলিটি, অলরেডি আমি ডিসকাস করেছি। সোশ্যাল দেখো, সোশ্যাল ব্যাপারটা অনেকটা হায়ার লেভেলে গিয়ে হয়। কারণ কিরকম, আমি সোশ্যালি কতটা ভালো থাকবো, সেই ভালো থাকাটা ডিপেন্ড করে কমপ্লিটলি এক একজনের উপরে এক এক রকমের, এক একজনের উপরে এক এক রকম। যেমন আমি সোশ্যালি ভালো আছি কোন জিনিসটার উপরে, আমি পড়াশুনো করতে ভালোবাসি, দ্যাট মিনস এটা আমার সোশ্যাল হ্যাপিনেস, বা আমি পড়াশুনোর জগতের মধ্যে থাকতে চাই, এটা আমার সোশ্যাল হ্যাপিনেস। কেউ পার্টি করতে চায়, বা কেউ গান শুনতে চায়, কেউ এরকম করতে চায়, তাহলে তাদের সোশ্যাল ডিফারেন্সগুলো এক এক রকমের হয়। তো সেই হিসেবে সোশ্যাল যে কনটেক্সটগুলো রয়েছে, বা একসঙ্গে এই যে একটু আগে পুজোর কথা বললাম, পুজো হোক, বা যার যে কমিউনিটিতে ঈদ হোক, বা অন্য কিছু হোক, ক্রিসমাস মানে ক্রিশ্চিয়ানদের কোনো কিছু হোক, তো সেই সব সোশ্যাল যে অনুষ্ঠানগুলো আছে, সেই জায়গাগুলোতে থেকে ম্যানেজমেন্টকে ঠিক সেরকমভাবে ডিসিশন নিতে হবে, যাতে তারা ঠিকঠাক যে কমিউনিটিতে যে আছে তার সোশ্যাল নিডগুলো যাতে ফুলফিল হয়। সোশ্যাল নিড অন্যরকমভাবে হতে পারে। সোশ্যাল নিড হতে পারে যে আমি ৮ ঘন্টা কাজ করব, তারপরে আমি গিয়ে আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলবো, মিশবো, সেটাকে তোমাকে প্রায়োরিটি দিতে হবে। সেই প্রায়োরিটিগুলো এইভাবে সোশ্যাল নিডসগুলো চলে আসে। সোসাইটিতে এইভাবে আসে। প্রসেসের মধ্যে কি বলছে, প্রসেস কি হতে পারে না, প্রসেস হতে পারে নেগোসিয়েশন, কনসিলিয়েশন এবং রেজলিউশন। নেগোসিয়েশন যে কোনো কনফ্লিক্টের আগেই ফার্স্টেই হচ্ছে কি আসে, নেগোসিয়েশন। বাড়িতে হোক, বাইরে হোক, যে কোনো জায়গায় নেগোসিয়েশন। আগে কি করতে, আগে কি মারামারি হয়, আগেই কোনো কিছু মারামারি হয় না তো। প্রথমে কি হয়, প্রথমে দুটো পক্ষ আগে আসে, তারা এসে নেগোশিয়েট করে যে না, এটা ঠিক না, এটা ঠিক, এটা ঠিক না, এটা ঠিক। যখন নেগোসিয়েশন একদমই হতে পারে না, তারপরে চলে আসে কোলাবোরেশন। দ্যাট মিনস নেগোসিয়েশন হচ্ছে না, কোলাবোরেট করো, এটা কিছুটা অংশ বাদ দাও, এর কিছুটা অংশ বাদ দাও, বা এর কিছুটা অংশ নিয়ে এসো, এর কিছুটা অংশ, এটাকে কোলাবোরেশন বলছি। এবং রেজলিউশন, দ্যাট ইজ ফাইনাল। কোলাবোরেশন হয়ে গেল, নেগোসিয়েশন হয়ে গেল, তারপরে একটা রেজলিউশন বেরোলো যে এই রেজলিউশন মেনে এবার কাজ করা হবে, বা এটা বলতে পারো ফলাফল, এখান থেকে এটা মেনে কাজ হবে। তো এইভাবে এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে আমরা, এই মডেলে বলছি, এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যে কোনো জিনিসকে আরবিট্রেট করতে পারি, বা যে কোনো সমস্যাকে মেটাতে পারি। রুলস তো একই জিনিস। রুলস তৈরি করবে ম্যানেজমেন্ট, এবং সেই রুলসগুলোকে ওয়ার্কার্সদের মেনে চলতে হবে, এবং যাতে সেই রুলসগুলো ওয়ার্কার্সদের মতো হয়, এবং গভর্নমেন্ট সেই রুলসগুলোকে আবার গভর্নও করবে। এইভাবে জিনিসটা এখানে ঠিক যেরকম বলা হয়েছে রুলসের কথা, এখানেও ঠিক সেরকম রুলসের কথা। তো এই দুটো মডেল আপাতত আমি ডিসকাস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যা বললাম আমি প্রত্যেকটা নোট করতে থাকো। এই নোটসের থেকেই কিন্তু কোয়েশ্চেন আসলে, এখান থেকেই কোয়েশ্চেন আসবে। ওকে, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।